বাংলার নবাবগণ। মুর্শিদ কুলি। মুর্শিদ কুলির সময়কাল হচ্ছে ১৭৭৭ থেকে ১৭২৭ পর্যন্ত। সুজাউদ্দিন। সুজাউদ্দিনের সময় হচ্ছে ১৭২৭ থেকে ১৭৩৯ পর্যন্ত। সরফরাজ খাঁ। সরফরাজ খাঁ এর সময়কাল হচ্ছে ১৭৩৯ থেকে ১৭৪০ পর্যন্ত। আলীবর্দী খাঁ এর সময়কাল হচ্ছে ১৭৪০ থেকে ১৭৫৬ পর্যন্ত। সিরাজউদ্দৌলার সময় হচ্ছে ১৭৫৬ থেকে ১৭৫৭ পর্যন্ত। মীর জাফরের সময়কাল হচ্ছে ১৭৫৭ থেকে ১৭৬০ পর্যন্ত। মীর কাসিমের সময়কাল হচ্ছে ১৭৬০ থেকে ১৭৬৩ পর্যন্ত। আবার মীর জাফর বাংলা নবাব হন ১৭৬৩ থেকে ১৭৬৫ পর্যন্ত। মীর জাফরের পর আবার নবাব হন নজরুদ্দৌলা ১৭৬৫ থেকে ১৭৬৬ পর্যন্ত। তারপর সৈফুদ্দৌলা বলা হয় ১৭৬৬ থেকে ১৭৭০ পর্যন্ত। মুর্শিদ কুলি খাঁ। আমরা আজকে এখন মুর্শিদ কুলি খাঁ সম্পর্কে জানব। বাংলাদেশে স্বাধীন নবাবী বংশের প্রতিষ্ঠাতা ছিলেন ঔরঙ্গজেবের বিশ্বস্ত দেওয়ান ও সুদক্ষ রাজকর্মচারী মুর্শিদ কুলি খাঁ। তার পুরো নাম ছিল মোহাম্মদ হাদি। ঔরঙ্গজেব মোহাম্মদ হাদির বাংলা রাজস্ব সংস্কার ও শাসনতান্ত্রিক কাজে মুগ্ধ হয়ে তাকে মুর্শিদ কুলি উপাধিতে ভূষিত করেন। মুর্শিদ কুলি খাঁ ছিলেন জন্মসূত্রে দক্ষিণী ব্রাহ্মণ। তিনি বাল্যকালে হাজী ইস্পাহানী নামক এক মুসলিমের নিকট বিকৃত হন। ১৭০০ খ্রিস্টাব্দ ঔরঙ্গজেব তাকে বাংলার দেওয়ান পদে নিযুক্ত করেন। ১৭০০ খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব তাকে বাংলার দেওয়ান পদে নিযুক্ত করেন। তখন বাংলার সুবাদার ছিলেন ঔরঙ্গজেবের পৌত্র আজিমুসান। ১৭০৩ খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি উড়িষ্যার সুবাদার হন। মুঘল সম্রাট বাহাদুর শাহ মুর্শিদ কুলিকে বাংলা থেকে দাক্ষিণাত্যে স্থানান্তরিত করেন। সম্ভবত আজিমুসানের প্ররোচনায় এই পরিবর্তন হয়। কিন্তু ১৭১০ খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি পুনরায় বাংলার দিওয়ান পদে নিযুক্ত হন। ১৭১৭ খ্রিস্টাব্দে মুর্শিদ কুলিকে সম্রাট ফারুকশিয়ার বাংলার সুবাদার পদে নিয়োগ করেন ও আলাউদ্দিন জাফর উপাধিতে ভূষিত করেন। তো ১৭১৭ খ্রিস্টাব্দে মুর্শিদ কুলিকে সম্রাট ফারুকশিয়ার বাংলার সুবাদার পদে নিয়োগ করেন ও আলাউদ্দিন জাফর উপাধিতে ভূষিত করেন। মুর্শিদ কুলি দেওয়ান ও সুবাদার ১৭১৭ থেকে ১৭২৭ পর্যন্ত দুটি পদকে একত্রিত করে নিজেকে বাংলার স্বাধীন নবাব রূপে ঘোষণা করেন এবং আলাউদ্দিন জাফর খান বাহাদুর উপাধি ধারণ করে বাংলার স্বাধীন নৃপতির ভূমিকা গ্রহণ করেন। মুর্শিদ কুলি নিজের কাজের সুবিধার্থে বাংলার রাজধানী ঢাকা থেকে মুকসুদাবাদে স্থানান্তরিত করেন এবং নিজের নামানুসারে মুকসুদাবাদের নামকরণ করেন মুর্শিদাবাদ। শের যদুনাথ সরকার মুর্শিদ কুলির রাজস্ব ও শাসন কার্যের কৃতিত্ব উল্লেখ করে তাকে
এ গ্লোরিয়াস সিভিল সার্ভেন্ট বলে উল্লেখ করেন। মুর্শিদ কুলি খাঁ এর রাজস্ব ও শাসন সংক্রান্ত তথ্যের জন্য নির্ভরযোগ্য গ্রন্থসমূহ হলো সলিমুল্লাহ তারিখ-ই-বাংলা, গোলাম হোসেন সলিম এর রিয়াজ-উস-সালাতিন, জেমস গ্রান্ট এর অ্যানালিসিস অফ দ্য ফিনান্সেস অফ বেঙ্গল, এনায়েতুল্লাহ খান এর আহকাম-ই-আলমগীর। মুর্শিদ কুলি খাঁর নব-পরিবর্তিত রাজস্ব ব্যবস্থা হলো মাল-ই-জামিনী। মুর্শিদ কুলি খাঁ এর নব-পরিবর্তিত রাজস্ব ব্যবস্থা মাল-ই-জামিনী নামে পরিচিত। এই প্রথা অনুসারে ইজারাদার যে পরিমাণ রাজস্ব নিলামে দিতে অঙ্গীকার করত, সেই অর্থের জামিনস্বরূপ তারা সরকারের কাছে করাবি-খত সই করে দিয়ে অঙ্গীকার করত যে সরকারের প্রাপ্য রাজস্ব জমা দিতে তারা বাধ্য থাকবে। মুর্শিদ কুলি খাঁ তার নব-পরিবর্তিত রাজস্ব ব্যবস্থা হলো মাল-জামিনী নামে পরিচিত। এই প্রথা অনুসারে ইজারাদার যে পরিমাণ রাজস্ব নিলামে দিতে অঙ্গীকার করত, সেই অর্থের জামিনস্বরূপ তারা সরকারের কাছে করাবি-খত সই করে দিয়ে অঙ্গীকার করত যে সরকারের প্রাপ্য রাজস্ব জমা দিতে তারা বাধ্য থাকবে। মুর্শিদ কুলি প্রাচীন উচ্ছেদ হওয়া জমিদারদের জন্য নানকর। মুর্শিদ কুলি প্রাচীন উচ্ছেদ হওয়া জমিদারদের জন্য নানকর এবং কৃষক বা রায়তদের জন্য তাকবি ঋণ চালু করেন। মুর্শিদ কুলি আমলে উচ্চ রাজ্য পদে নিযুক্ত হিন্দু কর্মচারীগণ হলেন মৃত্যুঞ্জয়, রামজীবন লাহিড়ী, মল্ল, রঘুনাথ প্রমুখ। মুর্শিদ কুলি প্রতি পয়লা বৈশাখে রাজস্ব বিভাগে পুণ্যাহ অনুষ্ঠান বা হালখাতা পালন করতেন। মুর্শিদ কুলি রাজস্ব আদায়ের জন্য বাংলাকে 13টি চাকলায় বিভক্ত করেন। 13টি চাকলা নিয়ে অন্তত 1660 মতান্তরে 22-15টি পরগনা তৈরি হয়। মুর্শিদ কুলির আমলে 1717 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুক শিয়ার বার্ষিক 3000 টাকার বিনিময়ে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলায় বিনা শুল্কে বাণিজ্যের অধিকার বা দস্তক প্রদান করেন। মুর্শিদ কুলির আমলেই 1717 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুক শিয়ার বার্ষিক 3000 টাকার বিনিময়ে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলায় বিনা শুল্কে বাণিজ্যের অধিকার বা দস্তক প্রদান করেন। মুর্শিদ কুলির আমলে প্রধানত 3 শ্রেণীর জমিদার ছিল: পেশাদারী জমিদার, বৃহৎ জমিদার, ছোট জমিদার বা তালুকদার। মুর্শিদ কুলির কন্যা বেগম জিনাত-উন-নিসারের সঙ্গে মুঘল সরকারের কর্মচারী সুজাউদ্দিনের বিবাহ হয়। মুর্শিদ কুলির কন্যা বেগম জিনাত-উন-নিসারের সঙ্গে মুঘল দরবারের কর্মচারী সুজাউদ্দিনের বিবাহ হয়। 1727 খ্রিস্টাব্দে মৃত্যুকাল পর্যন্ত মুর্শিদ কুলি খাঁ বাংলার সুবাদার পদে নিযুক্ত ছিলেন। 1727 খ্রিস্টাব্দ মৃত্যুকাল পর্যন্ত মুর্শিদ কুলি খাঁ বাংলার সুবাদার পদে নিযুক্ত ছিলেন। মুর্শিদ কুলির পর বাংলার
সিংহাসনে বসেন বাংলার নবাব হন সুজাউদ্দিন। ১৭২৭ থেকে ১৭৩৯ পর্যন্ত তিনি বাংলা নবাব ছিলেন। মুর্শিদ কুলি খাঁ এর মৃত্যুর পর ১৭২৭ খ্রিস্টাব্দে তার জামাতা সুজাউদ্দিন বাংলার মসনদে আরোহণ করেন। মুর্শিদ কুলি কন্যা বেগম জিনাত-উন-নিসার গর্ভজাত সন্তান অর্থাৎ তার দৌহিত্র সরফরাজ খাঁকে বাংলার সিংহাসনে উত্তরাধিকার মনোনীত করলেও মুর্শিদ কুলির মৃত্যুর পর তার জামাতা সুজাউদ্দিন নিজ পুত্র সরফরাজ খাঁকে পদচ্যুত করে বাংলার সিংহাসনে বসেন এবং বাদশাহী ফরমান জোগাড় করে নিজ অধিকারকে বৈধতা প্রদান করেন। সুজাউদ্দিনের পুত্রদ্বয় হলেন সরফরাজ খাঁ এবং মোহাম্মদ তাকি খাঁ। সুজাউদ্দিনের প্রধান পরামর্শদাতা ছিলেন হাজী আহমদ আলীবর্দী খাঁ এর জ্যেষ্ঠ ভ্রাতা। এছাড়া আমির চাঁদ ও জগৎ শেঠ ছিলেন রাজস্ব বিভাগের গুরুত্বপূর্ণ পরামর্শদাতা। সুজাউদ্দিন স্থাপত্যের অনুরাগী ছিলেন। তিনি মুর্শিদাবাদে দেওয়ান-ই-খাস প্রভৃতি হরম নির্মাণ করেন। সুজাউদ্দিনের আমলে বাংলায় ১ টাকায় ৮ মণ চাল পাওয়া যেত। সুজাউদ্দিনের আমলে বিভিন্ন বিদেশি কোম্পানিগুলির মধ্যে অস্ট্রো-জার্মান অস্টেন্ড কোম্পানি ১৭৪০ খ্রিস্টাব্দে বাংলা থেকে বিদায় নিতে বাধ্য হয়। গোলাম হোসেন সিয়ার-উল-মুতাক্ষরিন নামক গ্রন্থে সুজাউদ্দিনের রায়তকালকে আর্তের নিরাপদ আশ্রয় বলে অভিহিত করেছেন। সুজাউদ্দিনের জামাতা ছিলেন রুস্তম জং, তিনি দ্বিতীয় মুর্শিদ কুলি নামে পরিচিত ছিলেন। সরফরাজ খাঁ ১৭৩৯ খ্রিস্টাব্দে মার্চ মাসে সুজাউদ্দিনের মৃত্যুর পর তার পুত্র সরফরাজ খাঁ বাংলার মসনদে বসেন। প্রশাসনিক কাজকর্মে তিনি সরফরাজ বা আলীবর্দী ও তার জ্যেষ্ঠ ভ্রাতা হাজী আহমদের উপর নির্ভরশীল ছিলেন। ১৭৪০ খ্রিস্টাব্দে ১০ এপ্রিল গেরিলা যুদ্ধে আলীবর্দী খাঁ সসৈন্যে উপস্থিত হয়ে সরফরাজ খাঁকে পরাজিত ও নিহত করে বাংলার মসনদ দখল করেন। আলীবর্দী খাঁ ১৭৪০ থেকে ১৭৫৬ পর্যন্ত তিনি বাংলার নবাব ছিলেন। আলীবর্দী খাঁ এর আসল প্রকৃত নাম হল মির্জা মুহাম্মদ আলী বা মির্জা বন্দে। তিনি ছিলেন সম্ভবত আরব জাতীয়। নবাব সুজাউদ্দিন মোহাম্মদ আলীর কর্মদক্ষতায় প্রীত হয়ে তাকে ১৭২৮ খ্রিস্টাব্দে আলীবর্দী খাঁ উপাধিতে ভূষিত করেন। অপুত্র নবাব আলীবর্দী খাঁ এর ৩টি কন্যা ছিলেন। তারা হলেন যথাক্রমে জ্যেষ্ঠ কন্যা মেহেরুন্নিসা ঘটেশী বেগম নামে পরিচিত তিনি ছিলেন, মধ্যম কন্যা মনিরা বেগম, মতান্তরে মাইমুনা বেগম এবং কনিষ্ঠ কন্যা ছিলেন আমিনা বেগম। ১৭৪১ খ্রিস্টাব্দে আলীবর্দী বালেশ্বরের নিকট ফলওয়ারির যুদ্ধে রুস্তম জং ও তার সহকারী বাকর খানকে পরাস্ত করেন। আলীবর্দীর আমলে ১৭৪২ খ্রিস্টাব্দে ১৭৪২ খ্রিস্টাব্দে মারাঠা বর্গী সেনা নাগপুরের রঘুজী ভোসলের নির্দেশে বাংলা আক্রমণ করে। গঙ্গারামের লেখা
মহারাষ্ট্র পুরাণ নামক গ্রন্থ থেকে বাংলার বর্গী হানার বিষয় জানা যায়। বর্গী হলো মারাঠা দস্যু। বর্গী শব্দটি এসেছে বর্ষা বা বর্ষি থেকে, যার অর্থ হলো বল্লম। মহারাষ্ট্রের হাটকার নামক যোদ্ধা। জনজাতি ৭ হাত লম্বা কম্বল এবং এক বর্শা ব্যবহার করত। তাদের এদের বর্গী বলা হতো। মারাঠা আক্রমণের ভয়ে ভীত কলকাতার ইংরেজ কর্তৃপক্ষ কলকাতায় মারাঠা খাল বা মারাঠা ডিচ খনন করেন। এর জন্য প্রায় ২৫,০০০ টাকা খরচ হয়। আলীবর্দীর জ্যৈষ্ঠ ভ্রাতা ছিলেন মির্জা আহমদ, যিনি মক্কা থেকে ফিরে এসে হাজী আহমদ নামে পরিচিত লাভ করেন। আলীবর্দীর আফগান সেনাপতি ছিলেন গুলাম মুস্তফা খাঁ। রঘুজী ভোসলের দক্ষ সেনাপতি ছিলেন ভাস্কর পণ্ডিত। জনৈক ইংরেজ কর্মচারী স্ক্র্যাপটন এর বিবরণ থেকে জানা যায়, আলীবর্দী ইউরোপীয়দের মৌমাছির সহিত তুলনা করে বলতেন যে, তাদের বিরক্ত না করলে তারা মধু দান করবে, নতুবা বিরক্ত করলে তারা হুল ফুটিয়ে মৃত্যু ঘটাবে। ১৭৫৫ খ্রিস্টাব্দে আলীবর্দী খাঁ শ্রীরামপুরে দিনেমারদের কুঠি নির্মাণের আদেশ দেন। আলীবর্দীর উচ্চপদস্থ কর্মচারীগণ ছিলেন রাজবল্লভ, জানকীরাম, মানিকচাঁদ, দুর্লভরাম, রামনারায়ণ প্রমুখ। ১৭৫১ খ্রিস্টাব্দে আলীবর্দী মারাঠাদের সঙ্গে সন্ধি স্থাপন করেন এবং মারাঠা নায়ক রঘুজী ভোসলেকে বার্ষিক ১২ লক্ষ টাকা যৌথ দানের প্রতিশ্রুতি দেন। নাসির খাঁ, জাকির হোসেন, মীর মোহাম্মদ প্রমুখ আলীবর্দীর পৃষ্ঠপোষকতায় লাভ করেছিলেন। আলীবর্দী মৃত্যুর পূর্বে তার কনিষ্ঠ কন্যা আমিনা বেগমের পুত্র মির্জা মোহাম্মদ বা সিরাজউদ্দৌলাকে পরবর্তী নবাব হিসেবে মনোনীত করেন। ১৭৫৬ খ্রিস্টাব্দে ১০ এপ্রিল নবাব আলীবর্দী খাঁ এর মৃত্যু হয়। হায়দ্রাবাদ। ১৭২৪ খ্রিস্টাব্দে স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন ১৭২৪ খ্রিস্টাব্দে স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন সম্রাট মোহাম্মদ শাহের ভূতপূর্ব উজির মীর কামালউদ্দিন খান সিদ্দিকী। সম্রাট ঔরঙ্গজেব তাকে চিনকুলিজ খান উপাধি দেন। মুঘল দরবারে তুরানি গোষ্ঠী, চীন গোষ্ঠী এর নেতা গাজী-উদ-দীন ফিরোজ জং ছিলেন চীন কিলিচের পিতা। খ্রিস্টীয় সপ্তদশ শতকের মধ্যবর্তী সময়ে তিনি বোখরা থেকে ভারতবর্ষে আসেন। খাজা আবিদ শেখ উল ইসলাম ছিলেন চীন কুলিজের ঠাকুরদা। সতেরোশো তেরো খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুক সিংহ সিংহাসনে বসে চীন কুলিজকে খান-ই-খানান বা নিজামুল মুলক বাহাদুর ফতে জং উপাধিতে
উপাধি দিয়ে দাক্ষিণাত্যের শাসনকর্তা রূপে নির্বাচিত করেন। 1719 খ্রিস্টাব্দে ফারুশিয়ারের মৃত্যুর পর দিল্লির পরিস্থিতি বিষাক্ত হলে মীর কামারউদ্দিন খান সিদ্দিকী দিল্লি ত্যাগ করে হায়দ্রাবাদে চলে যান। সম্রাট মোহাম্মদ শাহ মীর কামারউদ্দিনকে বিদ্রোহী মনে করে তাকে দমনের জন্য হায়দ্রাবাদের শাসনকর্তা মুবারিজ খাঁকে সসৈন্যে কামারউদ্দিনের বিরুদ্ধে প্রেরণ করেন। শকর খেদার যুদ্ধে 1724 খ্রিস্টাব্দে মুঘল বাহিনী বিধ্বস্ত ও মুয়াজ্জিদ খাঁ নিহত হন। 1724 খ্রিস্টাব্দে মোহাম্মদ শাহ এক সন্ধির দ্বারা কামারউদ্দিনকে দাক্ষিণাত্যের বিশেষত হায়দ্রাবাদের সুবাদার বলে স্বীকৃতি দেন এবং আসফ খাঁ উপাধিতে ভূষিত করেন। এইভাবে মীর কামারউদ্দিন হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন এবং তার উপাধি হয় নিজাম। কাফি খাঁ ও গোলাম হোসেন নিজামের শৃঙ্খলাপূর্ণ শাসন ব্যবস্থায় ভূয়সী প্রশংসা করেছেন। নিজামের দিওয়ান পূরণচাঁদ ছিলেন একজন হিন্দু। 1748 খ্রিস্টাব্দে 91 বছর বয়সে নিজাম উল মুলক আসফ খাঁ মৃত্যু হলে সিংহাসন নিয়ে উত্তরাধিকারীদের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। আসফ জাহ এর মৃত্যুর পরও এই রাজবংশ আরও 200 বছর ধরে দাক্ষিণাত্যে শাসনকার্য পরিচালনা করে। হায়দ্রাবাদের পঞ্চম শাসক নিজাম আলী 1798 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলির অধীনতা মিত্রতা নীতি সর্বপ্রথম গ্রহণ করেন। হায়দ্রাবাদের শাসক নিজাম আলী 1798 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতি সর্বপ্রথম গ্রহণ করেন। হায়দ্রাবাদের শাসকগণ নিজাম উল মুলক বা আসফ জাহ 1724 থেকে 1748 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি নবাব ছিলেন। নাসির জং 1748 থেকে 1750 পর্যন্ত তিনি শাসক ছিলেন। মুজাফফর জং 1750 থেকে 1751, সালাবাত জং 1751 থেকে 1760 পর্যন্ত, নিজাম আলী 1760 থেকে নিয়ে 1803 পর্যন্ত তিনি শাসক ছিলেন। সিকান্দার ঝা 803 থেকে 839 পর্যন্ত, নাসির উদ্দৌলা 1729 থেকে 1757 পর্যন্ত তিনি 1829 থেকে 1857 পর্যন্ত, আফিজল উদ্দৌলা 1857 থেকে 1869 পর্যন্ত তিনি শাসক ছিলেন। মোহাম্মদ আলী খান 1869 থেকে 1911 পর্যন্ত তিনি শাসক ছিলেন। উসমান আলী খান 1911 থেকে 1949 পর্যন্ত শাসক ছিলেন। বর্তমান অযোধ্যা, এলাহাবাদ, কানপুরের কিয়দংশ এবং বারাণসী নিয়ে মুঘল যুগে অযোধ্যা সুবা গঠিত ছিল। মধ্য এশিয়ার খোরাসান থেকে আগত সাদাত খাঁ 1724 থেকে 1739 খ্রিস্টাব্দ ছিলেন স্বাধীন অযোধ্যা রাজ্যের প্রতিষ্ঠাতা। 1724 খ্রিস্টাব্দ মতান্তরে 1722 খ্রিস্টাব্দ সেপ্টেম্বর মাসে সাদাত খাঁ অযোধ্যা সুবাদার নিযুক্ত হন। সাদাত খাঁ নিজ দক্ষতার গুণে বুরহান উল মুলক উপাধি লাভ করেন। সাদাত খাঁ এর প্রকৃত নাম ছিল মীর মোহাম্মদ আমিন। জন্মসূত্রে তিনি ছিলেন খোরাসানি মুসলমান। তিনি ছিলেন সাহসী, উদ্যমশীল, বুদ্ধিমান ও দৃঢ় প্রতিজ্ঞ ব্যক্তি। 1739 খ্রিস্টাব্দে সাদাত খাঁর মৃত্যুর পূর্বে অযোধ্যার নবাবের পদে বংশানুক্রমিক অধিকার প্রতিষ্ঠা করেন। 1739 খ্রিস্টাব্দে কার্নালের যুদ্ধে মুঘল সম্রাটের পক্ষে যোগদান করে তিনি নাদির শাহ
কর্তৃক বন্দী হন এবং পরবর্তীকালে একই বছর তিনি আত্মহত্যা করেন। ১৭৩৯ খ্রিস্টাব্দে কার্নাল যুদ্ধে মুঘল সম্রাটের পক্ষে যোগদান করে তিনি নাদির শাহ কর্তৃক বন্দী হন এবং পরবর্তীকালে একই বছর তিনি আত্মহত্যা করেন। ফার্সি বিবরণ থেকে জানা যায় যে পারস্য সম্রাট নাদির শাহের সঙ্গে তিনি একটি চুক্তিতে আবদ্ধ হওয়া বিষয়টি সাদাত খাঁ মনপুত না হয় তিনি আত্মহত্যা করেন। সাদাত খাঁর মৃত্যুর পর তার ভ্রাতুষ্পুত্র ও নিজ জামাতা আবুল মনসুর খাঁ অযোধ্যার শাসনকর্তা নিযুক্ত হন। সফর জং নামে পরিচিত ছিলেন। তিনি ১৭৪৮ খ্রিস্টাব্দে ২১শে জুন মুঘল সম্রাট আহমদ শাহের প্রধানমন্ত্রী ও উজির পদ লাভ করেন। সফদর জং এর আমল থেকে অযোধ্যার নবাবদের রাজধানী লখনউ নগরকে কেন্দ্র করে বিখ্যাত লখনউ সংস্কৃতি এর উদ্ভব হয়। সঙ্গীত, নৃত্যকলা, শিল্প ও স্থাপত্য বিভিন্ন ক্ষেত্রে লখনউ ঘরানার উদ্ভব হয়। লখনউ এর রুমি দরওয়াজা, বড় ইমামবাড়া, ছোট ইমামবাড়া, ভুলাইয়া প্রভৃতি স্থাপত্য ও লখনউ ঘরানার উচ্চাঙ্গ সঙ্গীত এই সংস্কৃতি চিহ্নিত আজও বহন করে চলেছে। সফদর জং এর মৃত্যুর পর তার ছেলে সুজাত-উদ-দৌলা প্রকৃত নাম গৌহর অযোধ্যার স্বাধীন নবাব পদ লাভ করেন। ১৭৬২ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে সুজাত-উদ-দৌলা দিল্লির বাদশাহ দ্বিতীয় শাহ আলমের উজির নিযুক্ত হন। ১৭৬৪ খ্রিস্টাব্দের ২২শে অক্টোবর বক্সারের যুদ্ধে সুজাত-উদ-দৌলা বাংলার মীর কাসিমের পক্ষে যোগদান করে পরাজিত হওয়ায় তিনি ইংরেজদের আশ্রিত হয়ে পড়েছিলেন। ১৭৬৫ খ্রিস্টাব্দে মে কারার যুদ্ধে ইংরেজ কোম্পানি সুজাত-উদ-দৌলাকে পুনরায় পরাজিত করেন। এলাহাবাদ, বক্সার, বেনারস সম্পূর্ণভাবে ব্রিটিশ নিয়ন্ত্রণে চলে যায়। সুজা-উদ-দৌলা ব্রিটিশ কোম্পানিকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়। ১৭৭৫ খ্রিস্টাব্দে ২৬শে জানুয়ারি সুজাত-উদ-দৌলা মারা যান। ইতিপূর্বে অযোধ্যা সম্পূর্ণরূপে ব্রিটিশ নিয়ন্ত্রণে চলে যায়। সাদাত খাঁ ১৭২৪ থেকে ১৭৩৯ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি শাসক ছিলেন। সফদর জং ১৭৩৯ থেকে ১৭৫৪ পর্যন্ত। সুজা-উদ-দৌলা ১৭৫৪ থেকে ১৭৭৫ পর্যন্ত। আসাদউদ্দৌলা ১৭৭৫ থেকে ১৭৯৭ পর্যন্ত তিনি শাসক ছিলেন। ওয়াজির আলী ১৭৯৭ থেকে ১৭৯৮ পর্যন্ত তিনি শাসক ছিলেন।